আবার এলাম আমার ভাই এবং সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য, একসময় পশ্চিমবঙ্গের যুব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ডিওএফআই সাধারণ সম্পাদক ছিল, তার আগে ছাত্র আন্দোলন করেছে, এসএফআই করেছে। সেই আভাসের কাছে আমরা আবার এলাম। আমি আভাস একটা জিনিস একটু জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এখন একটা বিভাজনের রাজনীতি চলছে, যেটা একেবারেই কাঙ্ক্ষিত নয়, এবং যার ফলে পরিষ্কার যেটা হয়ে যাচ্ছে যে বিজেপির জুজু দেখিয়ে তৃণমূল তার সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে অটুট রাখার চেষ্টা করছে, আর বিজেপি এটা অদ্ভুত ব্যাপার, তুলসী গাছ নিয়ে মিছিল করছে। তো আমার বক্তব্যটা হচ্ছে যে বামপন্থীরা লড়াই আন্দোলন করছে ক্রমাগতভাবে, হ্যাঁ পরিসরটা হয়তো অনেকটাই কম, কিন্তু এই যে বামপন্থীদের যে এগিয়ে আসাটা, মানে আমি বলছি মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কি কোনো খামতি আছে? আমি তো তোমাকে আগেই বললাম যে দুর্বলতা তো অবশ্যই আমাদের আছে, এবং এই এই ভিডিওটা তো আলাদা, দুর্বলতা অবশ্যই আমাদের আছে, এ নিয়ে তো কোনো সন্দেহই নেই। আমাদের সাংগঠনিক দুর্বলতা তো আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই কয়েকটা বছর ধরে যে পরিমাণ সন্ত্রাস হয়েছে, আক্রান্ত হয়েছে বামপন্থী আন্দোলনের কর্মীরা, মিথ্যে মামলা গেছে, পার্টি অফিস ভেঙে দিয়েছে, ইউনিয়ন অফিস ভেঙে দিয়েছে। তুমি বলো আজকে কত বছর ধরে পশ্চিমবাংলার ছাত্র সংসদের নির্বাচনগুলো নেই? সেই জন্যই তো এই সমস্ত অছাত্র বা সমাজবিরোধী যোগ আজকে এই হাজরা আমাদের দক্ষিণ কলকাতা ল কলেজের ঘটনা ঘটলো, বা আরজি করের ঘটনা ঘটেছিল। আছে অবশ্যই দুর্বলতা, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি সন্ত্রাসের কথাটা বললাম, আক্রমণের কথাটা বললাম, এবং তার সঙ্গে সঙ্গে তুমি যে কথাটা বললে, আজকে শুধু তৃণমূল, আরএসএস, বিজেপি, তৃণমূলের বিভাজনের রাজনীতি নেই, এটা মাত্রায় বদলে গেছে, এর সঙ্গে ঘৃণার রাজনীতি, একটা বিষাক্ত পরিবেশ তৈরি করে দেওয়া। এবং এই বিষাক্ত পরিবেশ তৈরি করে দেওয়ার যে প্রত্যক্ষ ফলাফল, সেটা হলো যে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, যারা ভাত চাইবে, কাপড় চাইবে, লেখাপড়া চাইবে, স্বাস্থ্য চাইবে, মাথার উপর ছাদ চাইবে, তাদেরকে যদি ঘৃণা, বিদ্বেষ, বিভাজনের পরিবেশ তৈরি করে, একটা বিষাক্ত পরিবেশ তৈরি করে তাদের মাথাটা যদি দখল করে নিতে পারে, তাহলে তো মানুষ একজোট হতে পারবে না। আর এইটা করা হচ্ছে শুধুমাত্র বামপন্থী পার্টিকে আক্রমণ করার জন্য নয়, সে তো বটেই, বামপন্থীরা শ্রমজীবী মানুষের জন্য লড়ছে। করা হচ্ছে এই জন্য যাতে শ্রমজীবী মানুষ একজোট হতে না পারে। কেন সেটা করা হচ্ছে? গোটা দেশে মোদির রাজত্বে আর এখানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজত্বে যেভাবে মানে লুটপাট চলছে, এই যে ধরো গোটা দেশে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের নাম করে রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠান এখনও যেটুকু টিকে আছে সব কিছুকে আম্বানি আদানির হাতে তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। দেশের প্রাকৃতিক সম্পদ, দেশের কি বলবো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, এমনকি আমি তোমায় বলছি মানব সম্পদ, সব লুট এবং রাষ্ট্রায়ত্ত লুট হচ্ছে। তার বিরুদ্ধেই আগামী 9 জুলাইয়ের সর্বভারতীয় ধর্মঘট ট্রেড ইউনিয়নগুলো ডেকেছে, কৃষকরা সমর্থন করেছে, এবং ভারতবর্ষের 5টা রাজনৈতিক দল এই ধর্মঘটকে সমর্থন করেছে। আমিও তোমার মাধ্যমে মানুষের কাছে আবেদন জানাই, আপনারা সমর্থন করুন। তো সেই জন্য যে কথাটা তুমি বললে যে লড়াইটা এই জন্য কঠিন লড়াই অবশ্যই বামপন্থীদেরকে লড়তে হচ্ছে, এবং এই বিভাজন, বিদ্বেষ, ঘৃণা, এই পরিবেশ যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত পশ্চিমবাংলার মাটি থেকে একই বাজার থেকে দুটো ক্রেতাই একমাত্র থাকতে পারবে, লাভবান হবে, সেটা হলো তৃণমূল এবং বিজেপি। তুমি দেখো 11 সালের পরে ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেস যেটা করতে চাইল, সরকারি প্রশাসনের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমস্ত চরিত্রকে জলাঞ্জলি দিয়ে মুখ্যমন্ত্রী সাজতে চাইলেন নির্দিষ্ট একটা ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে নিজেকে হাজির করলেন, পরিত্রাতা। তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেসের এই সরকারের সময় পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা বামফ্রন্ট চলে যাবার সময় যে তাদের আর্থিক সামাজিক অবস্থাতে যেখানে তারা ছিলেন তার থেকে 1 ইঞ্চি এগোননি, বরং পিছিয়েছেন।
মাদ্রাসাতে তো কোনো রিক্রুটমেন্টই নেই, রিক্রুটমেন্ট নেই। তারপরে মাদ্রাসা এবং এই যে বলি হিন্দু বলো মুসলমান বলো, যারা ধর্ম মানবে ধর্ম পালন করবে, কিন্তু ধর্ম বিশ্বাসী হিন্দুই বলো বা মুসলমানই বলো, সে তো একটা ঘেরাটোপের মধ্যে থাকবে না। সে তো ভালো লেখাপড়া শিখবে, সে তো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে। তাহলে ধর্ম আলাদা, ধর্মের জিনিস, ধর্ম বিশ্বাসী মানুষের আচরণের বিষয়। কিন্তু ধর্ম পরিচয় দিয়ে তার জীবনের অন্যান্য যে বিকাশের জায়গাগুলো, তার খাওয়া পড়ার কথা, তার লেখাপড়ার কথা, তার ভবিষ্যতের কথা, তার সন্তান সন্ততির কথা, সমাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সব ধর্মের বিকাশ, মানে মানুষ যাতে থাকে, সব মিশ্র সংস্কৃতির বিকাশ যাতে থাকে, ধর্মের নাম করে যাতে কোনো দাঙ্গা হাঙ্গামা না হয়, বিভাজন না হয়, সম্প্রীতি যাতে থাকে, দুর্গাপুজোতেও সবাই আনন্দ করবে, ঈদেও সবাই আনন্দ করবে, মহরমেও সবাই আনন্দ করবে, রামনবমীতেও সবাই আনন্দ করবে, এইটাই তো আমরা চাই। কিন্তু সেইটাকে পশ্চিমবঙ্গে প্রথম ভাঙলেন, এবং সেই জন্যই তো আরএসএসের সবচাইতে পছন্দের যে রাজনৈতিক ব্যক্তিত্ব সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আরএসএস দেশপ্রেমিক শক্তি, অথচ বলেছিলেন মা দুর্গা। ইতিহাসের পাতাতে লেখা আছে দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যদি কেউ গদ্দারি করে থাকে সেটা হলো আরএসএস। আজকে সুভাষচন্দ্র বসুকে বিকৃতভাবে ব্যবহার করার চেষ্টা করছে এই আরএসএস এবং ভারতীয় জনতা পার্টি। যদি সুভাষচন্দ্র বসুর লেখা আমরা পড়ি তাহলে দেখতে পাবো দেশ ত্যাগের আগে পর্যন্ত সুভাষচন্দ্রের যে রাজনীতি ছিল এবং তার যে লেখাপত্র ছিল, সে স্পষ্টভাবে আরএসএসের বিরুদ্ধে তার কথা বলেছে। সুভাষচন্দ্র বসু তিনি ধর্মবিশ্বাসী মানুষ ছিলেন সম্ভবত, লেখাপড়ে আমার যা মনে হয়েছে, কিন্তু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে স্পষ্টভাবে দাঁড়িয়েছিলেন। ঠিক একইভাবে মোহনদাস করমচাঁদ গান্ধীজি ধর্মপ্রাণ হিন্দু ছিলেন, ধর্মবিশ্বাসী মানুষ ছিলেন, কিন্তু তিনি ধর্মনিরপেক্ষতার পক্ষে দাঁড়িয়েছিলেন। আচ্ছা, আরএসএস অসাম্প্রদায়িকতার অবস্থানে দাঁড়িয়েছে। থেকে তো এখন বলা হচ্ছে, দাবি করা হচ্ছে যে সংবিধানের প্রিয়াম্বেলে যেটা ধর্মনিরপেক্ষতা কথাটা আছে সেটাকেই তুলে দিতে। আমি আরএসএসকে বলবো ভালো যে মুখের ঘোমটাটা তোমরা খুলে দিয়েছো, মুখের ঘোমটাটা তোমরা খুলে দিয়েছো। যে কথা এতদিন ধরে আমরা বোঝাতে চাইছি যে আরএসএস যদি ভারতের রাষ্ট্র কাঠামোটাকে, এই যে ভারত মানে কি, এ ভারত গড়ে উঠেছে কিভাবে? ব্রিটিশ আসার আগে এই ভারত ছিল? এ ভারত তো ছিল না। তাহলে ব্রিটিশের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ লড়াই করে আমাদের একটা ঐক্য গড়ে উঠেছে। এখানে জাত, ধর্ম, ভাষা, জাতিসত্তা, খাবার অভ্যাস, জলবায়ু, এই সব কিছু নিয়ে এটা কোনো একটা বৈশিষ্ট্য নয়, বিভিন্ন বৈচিত্র্য আছে। আমার ধারণা, আমি তো পড়েছি, তুমিও নিশ্চয়ই ছেলেবেলায় ইতিহাস বইতে পড়েছো, আমাদের প্রশ্ন লিখতে হয়েছে, উত্তর দিতে হয়েছে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। হ্যাঁ, ভারতের বৈশিষ্ট্য হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এবং ভারতের শক্তি হলো এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তুমি যদি অতুল প্রসাদ যাও, যে ওই যে নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, অতুল প্রসাদ। তুমি যদি রবীন্দ্রনাথে যাও, সখুন দল পাঠান মোগল, এক দেহে হলো লীন। আজকে যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতেন আর মোহন ভগবতের শাসনে, রবীন্দ্রনাথও নিস্তার পেতেন না। তো আমি যেটা বলছি, তুমি যেটা বললে, এই যে ধরো ধর্মনিরপেক্ষতার কথা, এই যে ধরো সমাজ, ওরা তো এই দুটোকে টার্গেট করেছে আপাতত, এবং ধর্মনিরপেক্ষতা আপাতত এই দুটোকে। এবং ওরা বলছে কি, ওরা বলছে 50 সালে যে সংবিধান চালু হয়েছিল সেই সংবিধানের প্রস্তাবনায় এই শব্দ দুটো ছিল না, ঠিক অ্যামেন্ডমেন্ট হয়েছে, ঠিক এই শব্দ দুটো ছিল না, এনি কোনো সন্দেহ নেই। কিন্তু এই শব্দ দুটো না থাকলেও সংবিধান পরিষদে, যেটাকে গণপরিষদ বলা হতো, সেই গণপরিষদের বিতর্কগুলো যদি আমরা দেখি, এখন আজকে আরএসএসই বলো, বিজেপি বলো, তৃণমূলের বলো, যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, গত কয়েকটা বছর ধরে গোটা পৃথিবীতে একটা কাজ হয়েছে। সেই কাজটা হলো ইতিহাসকে বিকৃত করা এবং ইতিহাস পড়া থেকে ছাত্রছাত্রীদের সরিয়ে দেওয়া। তুমি বলো না, এখন ইতিহাস বইগুলো দেখো, ইতিহাস বইগুলোতে তুমি মানতে পারো না পারো, তুমি সমালোচনা করতে পারো না পারো, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে সুলতানি পিরিয়ড, আমি পিরিয়ড কথাটা বলবো না, সুলতানি শাসন, মুঘল শাসন, এটাকে তুমি অস্বীকার করতে পারো? ভারতবর্ষে যেমন গুপ্ত শাসন ছিল, ভারতবর্ষে যেমন না ওই যে মৌর্য শাসন ছিল, এই বাংলায় যেমন পাল শাসন ছিল, সেন শাসন ছিল, তেমনি এই বাংলাতেই তো মুর্শিদাবাদের মুর্শিদকুলি ছিল,
এই বাংলাতেই তো নবাবী। এই ভারতবর্ষে যেমন এই যুগগুলো ছিল, সম্রাট অশোক ছিলেন, তেমনি এই ভারতবর্ষে তো আকবর ছিলেন। এই ভারতবর্ষেই তো আকবরের দিন-ই-ইলাহি, ধর্ম সংমিশ্রণ, তাহলে ধর্ম সংমিশ্রণ। এবং এই ভারতবর্ষের এই যে বিকাশ ঘটেছে, গোটা সমাজের বিকাশ ঘটেছে, গণপরিষদের যে বিতর্কগুলো ঘটেছিল, এই গণপরিষদের বিতর্কগুলোর মধ্য দিয়ে এই কথাটা স্পষ্ট ছিল যে ভারত স্বাধীন হবার পরে ধর্মের প্রশ্নে ভারত সরকারের কি ভূমিকা হবে। শুধু ভক্ত হলে তো হবে না, ভক্তদের একটা সুবিধা আছে। আমি এই কথা প্রসঙ্গে বলে নিই, এখন ভক্তকুলের যে পাঠশালা, সেই পাঠশালাতে যে আরএসএসের যে রাজনীতির যে, এখন তুমি বলবে, তুমি প্রথমে আমাকে বলে নিয়েছো যে কোনো তত্ত্বের কথা বলবো না, তত্ত্ববাদ দিয়ে জীবন নয়, আমি তত্ত্বের কথা বলবো না, হ্যাঁ, কিন্তু একটা কথা আমি তোমায় বলছি, এই যে হিন্দুত্ব, রাজনৈতিক হিন্দুত্ব, এটা তো একটা রাজনৈতিক মতবাদ, একটা তত্ত্ব। এটা কার তত্ত্ব? আজ থেকে 102 বছর আগে 1923 সালে একটা বই লেখা হয়েছিল, সাভারকার একটা বই লিখেছিলেন, বইটার নাম হলো হু ইজ হিন্দু। সেই বইতে সাভারকার এই হিন্দুত্ব যে মতবাদ, রাজনীতি, সেটাকে তিনি স্ট্রাকচার করেন, সেটাকে তিনি কাঠামোবদ্ধ করেন। সেইখানে বলতে গিয়ে সাভারকার বলছেন, এই হিন্দুত্বের ধারণার সঙ্গে হিন্দু ধর্ম বা হিন্দুদের ধর্ম আচরণের কোনো সম্পর্ক নেই। আমার কথা না, কমিউনিস্ট পার্টি কর্মীর কথা, সাভারকারের কথা, আজ থেকে 102 বছর আগে। এবং বলছেন তাহলে কি, তাহলে এই হিন্দুত্বটা হলো, এটা আগাপাস্তাল একটা পলিটিক্যাল প্রজেক্ট, একটা রাজনৈতিক প্রকল্প এবং রাজনৈতিক ক্ষমতা দখলের হাতিয়ার। সেই জন্য আরএসএস তার জন্মলগ্ন থেকে ব্রিটিশের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই আরএসএস লড়েনি। কারণ আরএসএস এই হিন্দুত্বের দর্শন বা রাজনৈতিক মতবাদের ভিত্তিতে চলে বলেই তাদের কাছে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইটা গুরুত্বপূর্ণ ছিল না। তাদের কাছে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে ক্ষমতা দখলের প্রশ্ন। হ্যাঁ, এটা ঠিকই, ধর্মবিশ্বাসী হিন্দু মানুষের ধর্মীয় আবেগকে, আমি রবি ঠাকুরের ভাষা বলছি, ধর্ম ব্যবসায়ীর মতো এই হিন্দুত্ব রাজনীতির কারবারি আরএসএস, তার রাজনৈতিক ফ্রন্ট বিজেপি, এরা ব্যবহার করছে। কিন্তু সাভারকার যখন এই কথাটা বলছেন, তিনি স্পষ্ট করে বলেছিলেন এর সঙ্গে হিন্দু ধর্ম বা হিন্দু ধর্ম বিশ্বাসী মানুষের ধর্ম আচরণের কোনো যোগ নেই। সেই জন্য এখন ভক্তদের পাঠশালাতে সাভারকারের এই বইটা পড়ানো হয় না, এখন গোলওয়ালকারের বই পড়ানো হয়, হেডগেওয়ারের বই, বাঞ্চ অফ থটস পড়ানো হয়, কারণ সেখানে ঘৃণার কথাগুলো স্পষ্ট করে বলা আছে। তো তুমি যেখান থেকে কথাটা আমি শুরু করেছিলাম, যে এই যে আমাদের দেশে, এই যে ধরো, তোমার অডিয়েন্স বোর হবে না তো, এই যে দেশ স্বাধীন, ধরো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের গোটা ইতিহাসটা তুমি যদি দেখো, 109 বছর আমরা ব্রিটিশের পরাধীন ছিলাম। অনেকেই বলছেন যে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হলো 1857-তে না, আমি তোমার এই শব্দের সঙ্গে দ্বিমত পোষণ করছি। আমি আমার বিশ্বাস থেকে সিপাহী বিদ্রোহ কথাটা বলছি। ইয়েস, আমরা পড়ে উঠে এসেছি, কারণ ব্রিটিশের দৃষ্টিভঙ্গি থেকেই ভারতবর্ষের ইতিহাস চর্চা শুরু হয়েছে। ওরা এটাকে বিদ্রোহ বলেছিল, আসলে 1857 ছিল ভারতবর্ষের সিপাহীদের মহাসংগ্রাম, প্রথম স্বাধীনতা যুদ্ধ। মঙ্গল পাণ্ডে, তাঁতিয়া টোপি, তারা মসনদে কাকে বসাচ্ছে? দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে। তার মানে তুমি দেখো, প্রথম স্বাধীনতা সংগ্রাম যদি 1857 হয়, সেটা সাভারকারও বলছেন, ইএমএসও বলছেন, সাভারকারও বলছেন, তাহলে সেই স্বাধীনতা সংগ্রামের মধ্যেই কিন্তু হিন্দু মুসলমানের ঐক্যের কথা ছিল, তাহলে ধর্ম আর রাজনীতির কথা ছিল না। তুমি ছেড়ে দাও 1857, তারপর তুমি যত যদি এগো, তাহলে একই সঙ্গে ভারতবর্ষের রাজনীতি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আছে। এক, ব্রিটিশদের দেখানো রাস্তায় ডিভাইড অ্যান্ড রুল, আমরা ইতিহাস বইতে পড়েছি যে হিন্দু একদিকে যাবে, মুসলমান একদিকে যাবে। 1871-এর প্রথম সেন্সাসে ব্রিটিশ তো প্রথম দেখালো যে হিন্দু একটা জনগণ, মুসলমান একটা জনগণ। আচ্ছা, কি করে বাঙালি হিন্দুর সঙ্গে মালায়ালি হিন্দুর কি মিল আছে তুমি আমায় বুঝিয়ে বলো। বা ধরো গুজরাটে যে মুসলমান মানুষটি বসবাস করেন, তিনি গুজরাটি ভাষায় কথা বলেন, তার সঙ্গে পশ্চিমবাংলার গ্রামে
বাঙালি মুসলমান মানুষটার কি মিল আছে তুমি আমায় বলো? এমনি হিন্দু ধর্মের মধ্যেই উচ্চ ঠিক। বর্ণ নিম্ন বর্ণ সে তো আছে, উচ্চ বর্ণ নিম্ন বর্ণ আছে, এবং তুমি বলো কেউ শিবের পুজো করে, কেউ কালীর পুজো করে, কেউ শৈব, কেউ শাক্ত। এখনো পর্যন্ত নিম্নবর্গের হিন্দুদের একদম একদম আমি যে কথাটা বলছি, তাহলে এই যে বৈচিত্র্য এবং এই যে পরতে পরতে লড়াই, ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে, এবং ব্রিটিশরা এটা সাকসেসফুল হয়েছিল একটা পর্যায় পর্যন্ত যে স্বাধীনতা সংগ্রামের ঐক্যবদ্ধ লড়াইকে ভাঙার জন্য এখানে ধর্ম এবং সাম্প্রদায়িকতার ভিত্তিতে তারা কিছু টাউট তৈরি করেছিল। আমি সচেতনভাবে বলছি, টাউট তৈরি করেছিল, দালাল তৈরি করেছিল। এই দালালরা বিভিন্ন মৌলবাদী সাম্প্রদায়িক সংগঠন গড়ে তুলেছে। এইরকমই একটা সংগঠন হলো আরএসএস। ব্রিটিশের বিরুদ্ধে ওরা লড়েনি, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের গণমঞ্চ ছিল কংগ্রেস। তার চলন পদ্ধতি নিয়ে আমার বিতর্ক। সুভাষচন্দ্র বসু বিতর্ক হয়েছে, সেখান থেকে বেরিয়ে গেছেন, ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন। কিন্তু কংগ্রেস তো পার্টি নয়, কংগ্রেস তো গণমঞ্চ। সেখানে কমিউনিস্টরা কাজ করতো, সেখানে সোশ্যালিস্টরা কাজ করতো, সেখানে কংগ্রেসের মধ্যে বামপন্থীরা কাজ করতো, একটা বড় মঞ্চ। তো আমার কথা হলো, এই করতে করতে 1931 সালে করাচিতে জাতীয় কংগ্রেসের একটা অধিবেশন বসেছিল। সেই অধিবেশনে একটা প্রস্তাব নেওয়া হয়েছিল যে স্বাধীন ভারতে সরকার ধর্ম সম্পর্কে কি অবস্থান নেবেন। করাচি কংগ্রেস সিদ্ধান্ত করেছিল যে স্বাধীন ভারত, কারণ তখন কংগ্রেস গণমঞ্চ স্বাধীনতা সংগ্রামে 1931 তখন সিদ্ধান্ত হয়েছিল যে স্বাধীন ভারতের সরকার ধর্ম সম্পর্কে নিউট্রাল পজিশন নেবে, কোট অ্যান্ড কোট নিউট্রাল। কংগ্রেসে গৃহীত প্রস্তাব 1931 সালে করাচি কংগ্রেসে। তাহলে এইটা হলো স্বাধীন ভারতবর্ষের সংবিধানে লেখা থাক বা না থাক, স্বাধীন ভারতের সরকার রাজনীতি এবং সমাজকে দেখার রাষ্ট্র বা সরকারের এটা ছিল দৃষ্টিভঙ্গি। 1931 সালে তৈরি হয়ে গেছে। যদি গণপরিষদের বিতর্কগুলো যদি তোমরা দেখো, আমরা যদি সবাই মিলে দেখি, তাহলে লেখা আছে কি নেই এটা গুরুত্বপূর্ণ কথা নয়, কারণ গণপরিষদে অনেক বিতর্ক হয়েছিল। আমাদের সংবিধানের অনেক লিমিটেশন আছে, আবার আমাদের সংবিধানে যা ইতিবাচকতা আছে পৃথিবীর অনেক দেশের সংবিধানে তাই নেই। তুমি আমাদের চারপাশটা তাকিয়ে দেখো, দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গিয়ে ধর্মীয় রাষ্ট্র করলো, আর আমরা এখানে হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই মিলে আমরা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করলাম। তাহলে ওই দিনই তো ঠিক হয়ে গেছিল যে ভারতবর্ষের সংবিধানে কি লেখা হবে না হবে পরের কথা। ভারত সরকার, ভারত সমাজ, ভারতের রাজনীতি, ভারত সরকার এখানে হিন্দু মুসলমান শিখ ইসাই ধর্মের নাম করে কাউকে আলাদা করে ডিমার্কেট করা যাবে না। তাহলে এটা আছে, এটা সংবিধানের পরবর্তীকালের সংশোধনে অনেক তো ভালো জিনিস যুক্ত করা হয়েছে, তো অনেক তো খারাপ জিনিস যুক্ত করা হয়েছে। তাহলে আমি যদি আজকে আরএসএস এর নেতা ডিমান্ড করেছে যে ধর্মনিরপেক্ষ রাখা যাবে না, বোধহয় ওটা সমাজতন্ত্রকে ওরা কি করে সহ্য করবে, যারা ধর্মনিরপেক্ষতাকে সহ্য করতে পারে না। বোধহয় বিজেপির কোন এক বড় নেতা, আমি নাম বলে তোমার ভিউয়ারের কাছে তার আমি বিজ্ঞাপন করতে চাইছি না, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল, সে আজকে দাবি করেছে এই যে কথাটা বললে যে ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র চলবে না, এটা নাকি সংবিধানের প্রথমে ছিল না। আচ্ছা 370 তো কাশ্মীর অ্যামেন্ডমেন্ট হয়েছিল, কাশ্মীরের ভারত ভুক্তি, তাহলে তুমি কেন 370-কে বাতিল করে দিলে? তুমি কেন 35A-কে বাতিল করে দিলে? ঠিক, তাহলে যেটা তোমাদের সুবিধা হবে, তোমাদের এজেন্ডাকে পূরণ করার সুবিধা হবে, তোমাদের ঘৃণা ছড়াতে সুবিধা হবে। সংবিধানে তো এখনো পর্যন্ত লেখা আছে, আমি নরেন্দ্র মোদীকে মানি বা না মানি, নরেন্দ্র মোদী আমার প্রধানমন্ত্রী, আমি কি অস্বীকার করতে পারবো? আমার ভারতবর্ষের সংবিধান এখনো পর্যন্ত হিন্দু রাষ্ট্র তৈরি করতে পারেনি, কোনোদিন পারবেও না। আর যে হিন্দু রাষ্ট্রের কথা বলছে মনুবাদের উপর ভিত্তি করে, তুমি এক্ষুনি যে কথা বললে যে ওদের এই হিন্দুত্ব আসলে হলো ব্রাহ্মণ্যবাদ, সেখানে দলিতদের কোনো জায়গা হবে না। নেপাল তো হিন্দু রাষ্ট্র ছিল, হ্যাঁ, আজ তো নেই। নরেন্দ্র মোদীর এই 10 বছরের শাসনে ভারতবর্ষে যেমন সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে, তেমনি দলিত আক্রান্ত হয়েছে, তেমনি মহিলারা আক্রান্ত হয়েছে। ভাবা যায় সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো দেখছি, উলঙ্গ করে মহিলাদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে, কি না দলিত মহিলা, ভাবা যায় সে কি মাংস ক্যারি করছিল, সেটা গরুর মাংস না ছাগলের মাংস না মুরগির মাংস না অন্য কিছুর মাংস, পরে প্রমাণ হচ্ছে না সেগুলো কিছু নয়, সেটার নাম করে পিটিয়ে আবার 1 লাখকে তো মেরে, হ্যাঁ পিটিয়ে মেরে, এরকম অনেক ঘটনা আছে। তা আমি বলছি এটা ভারতবর্ষে ভাবা যায় না, কোনোদিন ভাবা ছিল না। আসলে এগুলো হলো ঘৃণা বিদ্বেষ, এগুলো না ছড়ালে ওরা ওদের রাজনৈতিক ক্ষমতা ওরা দখল করে রাখতে পারবে না। এই কথাটা হলো যে সংবিধানে শুরুতে লেখা থাকুক বা না থাকুক, ভারতের সংগ্রামের মধ্য দিয়ে ধর্মনিরপেক্ষতার এই মর্মবস্তুটা ছিল। আর তারপরে
অনুভব করেছে সংবিধানের সংশোধন হয়েছে, সেটা তো ভালো হয়েছে, ভালো সংশোধন হয়েছে। ধর্মনিরপেক্ষতা থাকলে তো ভালো, খারাপ তো কিছু নয়। ধর্মনিরপেক্ষতা মানে তো বলছে না যে হিন্দু মন্দিরে যেতে পারবে না, মুসলমান মসজিদে যেতে পারবে না। ধর্ম সংবিধানে তো এখনো লেখা আছে যে ভারতবর্ষের রাষ্ট্রীয় যারা প্রধান, তুমি বলো এই কদিন আগে কেরালার রাজ্যপালের যে রাজভবন, সেই রাজভবনে যে ছবি উনি রেখেছেন ওটা তো একটি নির্দিষ্ট সাম্প্রদায়িক রাজনীতির ছবি। পারেন না তো ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের প্রধানমন্ত্রী, পারেন না তো কোনো ধর্মীয় স্থানে গিয়ে ফিতে কাটতে? রাম মন্দিরে তো আমি সেটাই বলতে চাইছি, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী পারেন না তো কোনো একটা ধর্মস্থানে গিয়ে তার মধ্যে নিজেকে যুক্ত করা? আরে দেশের এখন মানুষের দাবি হলো কাজ। ভারতবর্ষ পৃথিবীতে হলো ইয়াংগেস্ট কান্ট্রি, আর ভারতবর্ষ হলো পৃথিবীতে সবচাইতে বেকার ভরা দেশ। এখন কাজ, কৃষকের ফসলের দাম, কলকারখানা তৈরি, সেই সব না করে কেউ ওদিকে অযোধ্যায় মন্দির বানাচ্ছে, কেউ দীঘায় গিয়ে মন্দির বানাচ্ছে, কেউ রাস্তায় বসে পড়ছে, এইসব করছে। এবং মানুষ এটা নিচ্ছে না অনির্বাণ, আমি তোমায় বলি মানুষ নিচ্ছে না। মানুষ যদি নিত তাহলে এই লোকসভা নির্বাচনে মন্দিরের উদ্বোধন করবার পর বিজেপির ৬২টা আসন কমে যেত না, আর যে অযোধ্যাকে দেখিয়ে ওরা গোটা ভারতবর্ষ করেছে সেই লোকসভা কেন্দ্রে ওরা হারত।